জন্টু বড়াইক এটা অসভ্যতা চলছে। মানে যে দেশকে স্বাধীন করবার জন্য ইন্দিরা গান্ধী থেকে শুরু করে আরএন কাউ থেকে শুরু করে ফিল্ড মার্শাল প্রত্যেকে লড়াইটা লড়লেন, তারা কি পেলেন? মানে স্যাম মানিকশ, ফিল্ড মার্শাল স্যাম মানিকশ হোক, আরএন কাউ হোক, বা আমাদের দেশের এখনকার লোক ছেলেমেয়েরা যারা দেখছে বাংলাদেশের পতাকা পদদলিত করছে, এই বাংলাদেশি হুলিগানরা ভারতের পতাকা পদদলিত করছে। মানে এবার কি একেবারে স্যাংশন দেওয়ার পালা? একেবারে সব বন্ধ করো, চিকিৎসা বন্ধ করো, জল বন্ধ করো, এক সপ্তাহের জন্য সব বন্ধ করে দেখো। বাংলাদেশ থেকে 130 কোটি মানুষের আবেগ নিয়ে এবার এই বাংলাদেশ খেলছে, মারাত্মক কাজ করছে। ময়ূক, প্রথমেই বলি তুমি অসভ্য বলছো, আমি বলছি যাদের সভ্যতাই নেই তার থেকে অসভ্যতা আশা করছি কি করে? আমি বলছি ওরা বর্বর, ওরা কোনো রকমই এটা অসভ্যতা করছে না। এটা আমি আপনার সাথে একটু ডিফার করছি। আমি ডিফার করছি এ কারণে, বাংলাদেশের মানুষ আমাদের সাধারণ মানুষের মতনই একইভাবে হয়তো ভাবে, কিন্তু বাংলাদেশের মানুষকে বোকা বানাচ্ছে এই মেরুদণ্ডহীন ইউনুসরা। আমরা তো আমাদের সাথে তো দীর্ঘদিন ধরে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে যদি সন্ত্রাসবাদীরা এবং জিহাদিরা এভাবে তাণ্ডব নৃত্য করে, এবার তো সাধারণ মানুষকেও মুখ খুলে বলতে হবে। ময়ূক 7 দশকে একটা দিনের জন্য 1 ঘন্টার জন্য ওপার থেকে হিন্দুদের আসা যারা বন্ধ করেনি, তাদের থেকে তুমি এই ধরনের কথা কি করে আশা করো? ওখানে ইসলামিক পলিটিক্যাল প্রজেকশন চলছে, ইসলামিক ক্যালিফাট গঠনের চেষ্টা চলছে। এই যে প্রক্রিয়াকরণটা 7 দশকের আজকের নয়, মাঝে মধ্যে বাড়ে, মাঝে মধ্যে কমে, কখনো কখনো গণতন্ত্রের চাদর পরে ওরা। আমি বলছি একটা ওখানকার একজন বুদ্ধিজীবী কোন রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছে তোমার জানা আছে? শ্যামলীর কথা বলছো, লাস্ট 2 থেকে 3 বছরে ফেসবুকে দৌড়তে আমরা জানতে পেরেছি শ্যামলী নামক বাসটি ওদের কত বড় চক্ষুশূল। এটার নামটার সাথে শ্যামলী এবং একজন হিন্দু যুক্ত, কিন্তু তিনি মনে প্রাণে বাংলাদেশি। তার এই হিন্দুত্বের জন্য তার কোম্পানি, তার এই বাস পরিবহন কিভাবে আক্রান্ত হয় তুমি সোশ্যাল নেটওয়ার্কে চেক করে দেখতে পারো। আমি প্রশ্নটা হচ্ছে আমরা এইভাবে দেখি কেন? আমি খাবার বন্ধ করা, এই ধরনের পরিবহন বন্ধ করা, এগুলোর পক্ষপাতী নই, এটা সমাধান নয়। ওরা অন্য জায়গা থেকে জমা করে নেবে কিংবা ইউএন দিয়ে দেবে, সহানুভূতির বাজারটা ধরতে অনেকে আসবে। পলিটিক্যাল সমাধান, ইন্দিরা গান্ধী যে ভুলটা করেছিল, রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি, মুজিবরকে ট্যাকে গুঁজে নিয়ে যদি উনি বলতেন যে ওখানে হিন্দুদের জন্য আলাদা ইলেকটোরাল পার্ট করো, অটোনোমাস টাইপের, মুজিবর করতে বাধ্য হতো। ফার্স্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে বড় সেনা ইহাইয়ার সেনা ভারতের কাছে সারেন্ডার করলো। ভারত নিঃশব্দে না ছেড়ে যদি বলতো পাকিস্তানকে একদিনের খাবার নেই পাকিস্তানের কাছে, যে পাক কাশ্মীর ছাড়ো, আমি সেনা ছেড়ে দেবো। এই যে সমস্যাগুলো জিইয়ে রেখেছিল আয়রন লেডি, আজকে তার খেসারত দিচ্ছে। আজকে পলিটিক্যাল ইন্টারভেনশন দরকার ভারতের। এই খাবার টাবার বন্ধ করে দেওয়া না, এই তো সমাধান নয়। ওরা অন্য জায়গা থেকে তুলে নেবে, অন্য কোথাও মোটা টাকা দিয়ে আনবে, কিংবা অন্য অনেক সহানুভূতিশীল লোক পৌঁছে যাবে বাজার দখল করতে। এদের অভাব নেই, সমাধান করতে হবে পলিটিক্যাল, যেটা ইন্দিরা গান্ধী ভুল করে গেছেন পলিটিক্যাল সমাধান না করে। ওই সময় বঙ্গবন্ধুকে বলে ওখানে অটোনোমাস বোর্ড হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের তৈরি করা মামুলি ব্যাপার ছিল ভারতের জন্য, এবং পাক অকুপাইড কাশ্মীর ছিনিয়ে নেওয়ার উত্তম ছিল। জন্টু বড়াইক, আপনি যে কথাগুলো বলছেন, বা সালাউদ্দিন শোয়েব চৌধুরী যে কথা বলছেন, দীপাঞ্জন চক্রবর্তী যে কথাগুলো বলছেন, আমি আমার এবং সহকর্মী যারা রয়েছেন, আমার পিসিআর এবং আমাদের রিসার্চ টিম, তাদেরকে বলেছিলাম কোনোভাবে খুব দ্রুত আপনারা যে কথাগুলো এতক্ষণ বলছিলেন সেটাকে জট ডাউন করা যায় কিনা। এই মগজ ধোলাইয়ের কথা আপনারা বারবার বলছেন, দীপাঞ্জন চক্রবর্তী তো টানা এই মগজ ধোলাইয়ের কথা বলেন, র্যাডিক্যালাইজেশন। কিন্তু অদ্ভুতভাবে মেধার যে র্যাডিক্যালাইজেশন হয় সেটা পাকিস্তান, বাংলাদেশ বা নির্দিষ্টভাবে কিছু মধ্যপ্রাচ্যের দেশ না দেখলে বোধহয় বোঝা যায় না। বাংলাদেশে আমরা যখন আইআইটি, ভারতবর্ষ আইআইটি, আইআইএম এবং এত বড় বড় ইউনিভার্সিটি, যেগুলো বিশ্বের 100 ইউনিভার্সিটির মধ্যে সিংহভাগ, বাংলাদেশ ক্রমশ পিছিয়ে যাচ্ছে। শুধু নয়, আগামী প্রজন্মকে জেহাদে অনুপ্রাণিত করবে এবং মৌলবাদী বানাবে বলে যেন ঠিক করে রেখেছে। মানে আমাদের দেশের যারা ছাত্ররা, তারা ভবিষ্যতে গুগল, মাইক্রোসফট বা ফেসবুকের সিইও হচ্ছে। আর বাংলাদেশের ছাত্রদেরকে এই ইউনুস এবং মৌলবাদীরা মগজ ধোলাই করে যেন ঠিকই করেছে, ইউনিভার্সিটিতে একটা প্যারালাল সিলেবাস তৈরি হবে। দেখুন ভালো করে, এটা বাংলাদেশে মগজ ধোলাইয়ের একটা সিলেবাস। কট্টরপন্থীদের টার্গেট শিক্ষা প্রতিষ্ঠান, যেভাবে আমাদের দেশে এই টুকরে টুকরে গ্যাং তৈরি হয়,
টুকরে টুকরে গ্যাং ভারত বিরোধিতা ক্রমশ তাদের মধ্যে ইনজেক্ট করে, বাংলাদেশেও ঠিক সেভাবে প্রযুক্তিগত শিক্ষা প্রতিষ্ঠানকে টার্গেট করছে। এরা চেষ্টা করছে টেকনোক্র্যাট যারা ভবিষ্যতে হতে পারে, এই বুয়েট বা অন্যান্য ইউনিভার্সিটি যেগুলো রয়েছে সেখানে সোশ্যাল মিডিয়ায় গ্রুপ তৈরি করো, ডার্ক ওয়েবের সাহায্য নাও, ইসলামিক র্যাডিক্যালাইজেশন যাকে বলা হয় সেই ইসলামিক র্যাডিক্যালাইজেশনের গ্রুপগুলোকে তৈরি করো। প্রথমে কয়েকজন পড়ুয়াকে নিয়ে গ্রুপ তৈরি করো, তারপর র্যাডিক্যালাইজেশনটাকে আরও বৃহৎ করো, গ্রুপে জামাতিদের হয়ে প্রচার করো, তাদেরকে ইনক্লুড করো, অনেক জামাতি যারা রয়েছে তাদেরকে ভর্তি করাও ইউনিভার্সিটিগুলোতে এবং তাদেরকে দাদা হিসেবে, অভিভাবক হিসেবে এমন কিছু কিছু কথা বলো যেগুলোতে তারা র্যাডিক্যালাইজেশন আরও বেশি করে বাড়বে। বিভিন্ন কর্মসূচিতে যোগের প্রচার করো, সোশ্যাল মিডিয়াতে ভারত বিদ্বেষী পোস্ট করো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে একটা ন্যারেটিভ তৈরি করো যেখানে প্রযুক্তি পড়ুয়াদেরকে প্রশিক্ষণ দেওয়া যায়। শেখ হাসিনার যে কথা শেখ হাসিনা বলেনি সেটা শেখ হাসিনার মুখে বসিয়ে দাও। ভারত যে কাজ করেনি সেটা একটা ক্রিয়েটিভ তৈরি করে মানুষ, গরিব মানুষদেরকে, প্রান্তিক মানুষদেরকে বুঝিয়ে দিয়ে একটা জনরোষ তৈরি করো। ভারত বিরোধী কাজে ইন্ধন দাও এবং পুরোটা সোশ্যাল মিডিয়া দিয়ে এই মগজ ধোলাইটা হয়। আমি এটা অ্যানিমেটেডলি দেখালাম, কিন্তু এটা নিয়ে যারা কাজ করছেন এই মুহূর্তে তাদের কাছে একেবারে একেবারে ছোট ছোট করে যেতে চাই। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার কাছে যেতে চাই, আপনি এটা নিয়ে স্পেশালাইজেশন করেছেন। দীপাঞ্জন চক্রবর্তী, এই র্যাডিক্যালাইজেশন এবং মগজ ধোলাইয়ের সিলেবাস ইউনিভার্সিটিগুলোতে এগুলোকে কি করে বন্ধ করা যায়? এই ডিপ স্টেট কনস্পিরেসিটাকে কি করে বন্ধ করা যায়? আমাদের আগে ডিপ স্টেটের ডেফিনিশন ঠিক করতে হবে। আজকে যদি ভারতবর্ষের কোনো বাবা মা তার সন্তানদের বলে বাবা তোরা আর যাই হোস নোবেল লরিয়েট হোস না, তাতে কোনো অন্যায় হবে না। তুমি এই ইউনুস নোবেল লরিয়েট মগজ ধোলাইটা কোন লেভেলে গেছে? আমি কয়েকদিন ধরে দেখছি সমাজ মাধ্যমে বেরোচ্ছে, সমকাল বলে একটি পত্রিকায় 2023-এ ভারতবর্ষের বাংলার নোবেল লরিয়েট অমর্ত্য সেন বলছিলেন যে ভারতের হিন্দুরা যত র্যাডিক্যাল বাংলাদেশের মুসলিমরা নাকি ততটা র্যাডিক্যাল নয়। এই তো হচ্ছে নোবেল লরিয়েটদের অবস্থা, মেরুদণ্ডহীনতা চূড়ান্ত। এখন এই লেভেলে যদি র্যাডিক্যালাইজেশন হয়, এই লেভেলে যদি মগজ ধোলাই হয়, এই লেভেলের লোকরা যদি ডিপ স্টেটের অংশ হয়, তাহলে বাংলাদেশের গরিবদের কি হবে? যেটা তো আমরা বারবার বলেছি। এখন ওই দিন চলে গেছে যে আজমল কাসাবের মতো AK-47 নিয়ে আসবে। আজকে তোমাকে হাজার হাজার ফিদাই তৈরি করা হবে যারা লোন উলফ হয়ে ভারতের উপর ঝাঁপিয়ে পড়বে। আর এই র্যাডিক্যালাইজেশন ভারতবর্ষে হচ্ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে। এইগুলো যদি আমরা আটকাতে না পারি, শুধু সীমান্তে ঝন্টু বারাক, আপনি খুব সংক্ষেপে 10 সেকেন্ডে। আমি সুলতানা করে একটি মেয়ে আমাদের বনগাঁর দিকে, সে আইএস জঙ্গিদের সাথে ইউটিউবে যোগাযোগ করে জঙ্গি হয়েছিল, ধরা পড়েছিল মেধাজ এই চক্রটা ময়ূক জালের মতো ছড়িয়ে গেছে। আমার ইন্টেলিজেন্স তোমার আমার ফোন ট্র্যাপ করতে পারে বাংলায়, এদের ধরতে পারে না, কারণ এই অন্ধগুলো বসে থাকলে আভ্যন্তরীণ শত্রু। এবং সেখান থেকেই তো দাবি উঠছে মোহাম্মদ ইউনূসের নোবেলটা ছিনিয়ে নাও, মোহাম্মদ ইউনূসের ছবি নোবেলটা ফিরিয়ে দাও। সুজিতটা যদি নিয়ে নেওয়া যেতে পারে, অসভ্যদের কাছে নোবেল থাকার কোনো মানে হয় না। না শোনো, সুকিতটা যদি নিয়ে যেতে পারে রোহিঙ্গা নির্যাতনের অপরাধে, তাহলে ওটা হবে না কেন? সালাউদ্দিন শোয়েব চৌধুরী 30 সেকেন্ডস, এটাকে কি করে বন্ধ করবেন? এই বাংলাদেশের টুকরে টুকরে গ্যাং আপনাদের দেশে তো রক্তবীজের মতন ছড়িয়ে পড়ছে। এটাকে বন্ধ করার আমার মতে একমাত্র পথ হলো যে রিপাবলিক বাংলা যেহেতু একটা বিশ্বের অন্যতম জনপ্রিয় একটা প্রচার মাধ্যম, গণমাধ্যম, আপনাদের হাতে যেহেতু এই নথি চলে এসেছে, আপনারা বলছেন যে 144 জন জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে জেল থেকে, আপনারা সেই নথিটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিন। এটা ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বের যত নীতিনির্ধারকের কাছে তাদের কাছে দিন, এবং ভারতের শীর্ষ গণমাধ্যমের কাছে দিন, আমাদের কাছে দিন। আমরাও রিপাবলিকের পক্ষ থেকে এবং এটা নিয়ে আমরা ছাড়বো না। সালাউদ্দিন সাহেব, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।